হ্যালো সবাইকে, এরকম একটি এসি মাইক্রোতে করে আপনারা কিভাবে দিনাজপুর শহর থেকে স্বপ্নপুরে একটা ট্যুর দিবেন এবং খুবই চিপ একটা বাজেটের মধ্যে। তো আজকের এই ট্যুর প্ল্যানে আপনাদেরকে সেটা জানাবো এবং আমরা কিভাবে ট্যুর দিয়েছি, আমাদের কত কস্টিং হয়েছে, কোন কোন প্লেসগুলো আমরা দেখেছি এবং কিভাবে আপনি শুরু করবেন এই ট্যুর প্ল্যান সব কিছু আপনার এই ভিডিওতে জানিয়ে দেবো। এই ট্যুরের পাশাপাশি আরও দুটি প্লেস আপনারা পাবেন, সেটি হচ্ছে আফতাবগঞ্জ মসজিদ এবং সেই সাথে কিন্তু আপনারা মোহনপুর রাবার ড্যামটিও দেখতে পারবেন এবং এখানে থাকবে ভিআইপি খাবার এবং স্বপ্নপুরের ভিতরে কয়েকটি রাইড শেয়ার করবেন। সব মিলিয়ে খরচ পড়বে মাত্র 900 টাকার আশেপাশে। আপনারা কিন্তু চাইলে এর থেকে কম বাজেটেও এই ট্যুরটা সম্পন্ন করতে পারেন। তো সেটা কীভাবে করবেন এই ভিডিওতে সব কিছু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যায়। তো লেটস গো দ্য ফাইনাল ভিডিও। দেখতে পাচ্ছেন একটি মাইক্রো দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে নোয়া ব্র্যান্ডের একটি মাইক্রো। এই মাইক্রোটা হচ্ছে 7টা সিট রয়েছে। তো আমরা কিন্তু ট্যুরে 8 জন যাচ্ছি। তো এই মাইক্রো ড্রাইভার হচ্ছে আজাদ ভাই। উনি অনেক ফ্রেন্ডলি মানুষ, আমাদের সাথে অনেক মিশেছে এবং ওনাকে নিয়ে কিন্তু একটা দারুণ কাহিনী ঘটে গেছে ট্যুরের মধ্যে, তো লটারি নিয়ে। তো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, ভিডিওটি দেখতে থাকুন। তো ভিতরে উঠে গেল মিতা আপু, পলাশ ভাই এবং মনা। আর এখানে এখন মাঝখানে সিটে 4 জনকে বসতে হবে। তো কে আগে বসবে, কে পরে বসবে, কোন সাইডে বসবে, এটা নিয়ে এখানে একটু টাইম লস হচ্ছে, সিদ্ধান্ত নিতে পারছে না। তো পারভেজ উঠে গেল প্রথমেই, তারপর রিফাত উঠে গেল, তারপর যে উঠবে সে হচ্ছে মাসুদ। দেখতে পাচ্ছেন মাসুদ উঠে গেল, তারপর হচ্ছে রনি। তো এই যে পাশে রয়েছে ড্রাইভার আজাদ ভাই, তো উনি গেটটা লাগিয়ে দিলেন। তারপর আমি সামনের সিটে উঠে গেলাম। তারপর এখান থেকে মাইক্রোটা কিন্তু ছেড়ে দিল। তো মাইক্রোটা ছেড়ে দেওয়ার পরে আমরা রাস্তায় অনেক মজা করছিলাম। তো এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে খাবারটা নিয়েছি সেই খাবারটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি। তো এখানে মাসুদ কিন্তু রান্না করতে পারে, প্লাস হচ্ছে ম্যাচের যে খালা রয়েছে তাকে দিয়ে রোস্টগুলো করে নেওয়া হয়েছে। মাসুদ এবং পলাশ ভাই দুজনে মিলে এবং সাথে রিফাত এবং পারভেজ সবাই তারা মিলে কিন্তু এখানে যে পোলাও এবং অন্যান্য ডিম এবং অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেগুলো তারা রান্না করেছে। তো খাবার আইটেমের মধ্যে এই কয়েকটা জিনিসই ছিল। তো যাই হোক, গল্প করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। সামনে আমরা এখন প্ল্যান করি যে সামনে আফতাবগঞ্জ মসজিদ রয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিই যে যাওয়ার সময় সেখানে যাব। তো আফতাবগঞ্জ চলে আসছি, আসার পরে আমরা মসজিদের দিকে যাই, যে সেখানে আমরা কিছুক্ষণ সময় দিব, ছবি তুলব এবং ভিডিও করব। তো মসজিদের পিছন সাইড দিয়ে কিন্তু আমরা গাড়িটা পার্ক করতেছি, কারণ হচ্ছে মসজিদের সামনের সাইড দিয়ে কিন্তু বাজার রয়েছে। তো বাজারে এখানে কিন্তু গাড়িটা পার্ক করতে সমস্যা হবে, এই জন্য ড্রাইভার কিন্তু পেছনের সাইড দিয়ে গাড়িটা নিয়ে আসছে যাতে পার্ক করতে কোনো প্রবলেম না হয়। তো আমরা একে একে মসজিদের ভিতরে সবাই প্রবেশ করলাম। ড্রাইভার গাড়ি এখানে রয়েছে। আর মসজিদের যে কীভাবে তৈরি করা হয়েছে, এখানে এখনও কিন্তু কাজ চলমান। দেখেন এখানে কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে, মসজিদের বেশিরভাগ অংশগুলো কিন্তু পাথরের তৈরি। এখানে কিন্তু ইট বালু সিমেন্টের ব্যবহার খুবই কম বা নগণ্য। তো পাথর দিয়ে কিন্তু বেশিরভাগ অংশ তৈরি করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো করা হয়েছে, যে নকশাগুলো করা হয়েছে, এগুলো কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং অনেক ব্যয়বহুল। এগুলো চাইলে কিন্তু খুব সিম্পলি কিন্তু সুন্দরভাবে তৈরি করা ফেলা যেত যেতে নামাজ পড়ার জন্য, কিন্তু আসলে সেই সেন্স থেকে বা সেই মাইন্ড থেকে এটা তৈরি করা হয়নি। এটা একটা নিদর্শন হিসেবে তৈরি করা হয়েছে, যাতে আগামী 200-300 বছর বা 500 বছর পরে মানুষ বলে যে এটা একটা নিদর্শন এত বছর আগে বা এত সালে 2020-22 সালে তৈরি করা হয়েছে, যাতে এটা মানুষ বলতে পারে। এই জন্য মূলত এটা এইভাবে তৈরি করা হচ্ছে। তো মাসুদ আবার এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিল আমাদেরকে। তো আমরা সবাই একে একে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, জুতা খুলে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের ভিতরের যে অংশটা সেটা দেখে কিন্তু আমরা আরও মুগ্ধ হয়েছি। যে কেউ দেখলে কিন্তু সেই অংশটা অবশ্যই মুগ্ধ হবে। এই মসজিদটা দেখতে কিন্তু প্রতিনিয়তই মানুষ এখানে আসে এবং আমরা ছাড়াও এখানে অনেক মানুষ কিন্তু মসজিদটা দেখছে বা দেখার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু প্রচুর ঠান্ডা, একটা বাইরে যতই আবহাওয়া গরম থাকুক মসজিদের ভিতরে কিন্তু আবহাওয়াটা খুবই ঠান্ডা থাকে। তো আপনারা যদি কেউ মসজিদে আসেন অবশ্যই মসজিদটা দেখতে আসবেন এবং এইখান দিয়ে আশেপাশে যদি স্বপ্নপুরীতে ভ্রমণ করেন অবশ্যই মসজিদটা দেখে যাবেন। এটা আসলে দেখার মতো একটা জায়গা। আমরা এখানে অনেকক্ষণ ঘুরেছি, খুবই ভালো লেগেছে, খুব একটা শান্তির একটা জায়গা। যাই হোক, আমাদের মসজিদ দেখা শেষ, এখন আমরা স্বপ্নপুরের উদ্দেশ্যে। তো চলে আসলাম স্বপ্নপুরের গেটে। দেখতে পাচ্ছেন দুইটি পরী রয়েছে দুই সাইডে, এটা হচ্ছে স্বপ্নপুরী। তো আমাদের এখানে একটা টেকনিক করে আমরা ঢুকেছি। আমাদের যে মাইক্রোটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এই যে খালি ঢুকতেছে, আমরা কিন্তু মাইক্রো দিয়ে ঢুকিনি। তো আমরা কিন্তু সবাই নেমে ঢুকেছি। তো এটা কেন করলাম সেটা আপনাদেরকে বলি। এখন কথা হচ্ছে আমরা মাইক্রোতে এসেছি মাত্র 8 জন। এখন একটা মাইক্রো যদি এখানে ঢোকানো হয় এখানে 1200 টাকা নেয়। যদি একটা রিজার্ভ মাইক্রো এখানে ঢোকানো হয়, মাইক্রোর ভিতরে কতজন থাকবে থাক, একটা মাইক্রো ঢুকলে কিন্তু 1200 টাকা নেয়। তো স্বপ্নপুরীর টিকিট হচ্ছে একজনের জন্য 100 টাকা। তো আমরা যেহেতু 8 জন সেক্ষেত্রে 800 টাকা লাগার কথা, মাইক্রোর জন্য 50 টাকা নিলে 850 টাকা। কিন্তু আমি গেটে কথা বললাম যখন কাউন্টারে, তখন বললো যে 800 টাকা দিয়ে হবে না, এখানে মাইক্রো যদি রিজার্ভ ঢোকেন আপনারা তাহলে কিন্তু আপনাদেরকে
পুরোপুরি 1200 টাকা দিতে হবে। তাহলে আমরা বললাম তাহলে মাইক্রোটা আমরা আলাদা ঢুকে আমরা 8টা টিকিট দেন, আমরা ভেঙে ভেঙে বা হেঁটে ঢুকি। তো তখন তারা আমাকে 8টা টিকিট দিল, 800 টাকা নিল এবং মাইক্রোর জন্য 50 টাকা ড্রাইভারকে দিয়ে দিলাম। মাইক্রো নিয়ে ড্রাইভার ঢুকে গেল। তো তারপরে গেটের ভিতরে মাইক্রোটা যখন ঢুকে গেল আমরা কিন্তু আবার সেখান থেকে মাইক্রোতে উঠে পড়লাম। তারপরে মাইক্রো দিয়ে কিন্তু ভিতরে যেখানে মাইক্রো রাখার গ্যারেজ বা জায়গা সেখানে যাওয়ার জন্য রওনা হলাম। তো এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন, যেহেতু আপনারা যদি কম মানুষ যান সেক্ষেত্রে ভেঙে ঢুকবেন, তাহলে আপনাদের কিন্তু খরচটা একটু কম হবে। আর যদি 12 জনের থেকে বেশি মানুষ যান তাহলে অবশ্যই মাইক্রো দিয়েই ঢুকে পড়বেন, তাহলে আপনাদের জন্য কিন্তু একটা সাশ্রয় হবে। তো স্বপ্নপুরীর গেটের ভিতরে ঢুকে একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল, আশেপাশের দৃশ্যগুলো দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে গাড়ি যেখানে পার্ক করব সেখানে নিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে। তো আশেপাশের মনোমুগ্ধকর জায়গাগুলো দেখতে দেখতে আমরা কিন্তু গাড়ি যেখানে পার্ক করব সেই জায়গায় চলে এসেছি। তো গাড়িটা পার্ক করে আমরা একে একে সবাই মাইক্রো থেকে নেমে গেলাম। এই ট্যুরের পথে আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম যে 2 বছর আগে আমি যাদের সাথে ট্যুর দিয়েছিলাম বা যাদের সাথে আমি ঘুরেছি, এখানে সেখানে গিয়েছি বা স্বপ্নপুরী এসেছি, আজকে কিন্তু তারা আমার সাথে নেই বা তাদের সাথে ট্যুর দেওয়া হচ্ছে না। আজকে যাদের সাথে ট্যুর দিচ্ছি হয়তো আগামী 2 বছর পরে তারাও থাকবে না, হয়তো এখানে নতুন কেউ আসবে, নতুন কারোর সাথে ট্যুর দিব। তো এটা হচ্ছে বাস্তবতা, ফ্রেন্ড সার্কেল আমাদের পরিবর্তন হয়। তো যে যেখানে আছে আমার সাথে পূর্বে যারা ট্যুর দিয়েছে আশা করি সবাই ভালো থাকবে। তো আজকে এসেছি আমরা এখানে, আশা করি সম্পূর্ণ সারা দিনটা খুব ভালো এনজয় করবো এবং সম্পূর্ণ স্বপ্নপুরীটা ঘুরে দেখবো এবং সবাই এটাকে এনজয় করব। তো গ্যারেজ থেকে বের হয়ে দেখতে পেলাম যে এখানে বাবেল শুটার রয়েছে। তো এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, যে পিস্তল দিয়ে অ্যাটেম্প করে বাবেলগুলা ফাটাতে হবে। তো এগুলো আমার খুবই ভালো লাগে। তো এখানে জিজ্ঞেস করলাম যে আসলে এটার দাম কত, কত টাকা নেই। তো এখানে উনি বললো যে আসলে 1 ডজন 30 টাকা, অর্থাৎ 12টা 30 টাকা, 12টা গুলি মারা যাবে 30 টাকা দিয়ে। তো আমি কিছুদিন আগেও কিন্তু গোয়ালহাট মেলায়, দিনাজপুর গোয়ালহাট মেলায় এটা ফুটিয়েছিলাম, 20 টাকা ডজন নিয়েছে। আগে কিন্তু আরও দাম কম ছিল, 2 টাকা 3 টাকা দিয়ে, যখন ছোটোবেলায় 2 টাকা 3 টাকা দিয়ে কিন্তু 1 ডজন মারা যেত। কিন্তু এখন দেখেন দাম কত বেড়েছে। তাই আমি বললাম যে এটা তো দাম তো অনেক কম। তো তারপরে উনি 20 টাকাতেই রাজি হলো 1 ডজন মারার জন্য। তো প্রথমেই পলাশ ভাই অ্যাটেম্প করছে। তো পলাশ ভাই দেখি কী করে, ভালো করে অ্যাটেম্প করে কিন্তু মারছে পলাশ ভাই, দেখা যাক মারতে পারে কিনা। তো তারপর পলাশ ভাইয়ের শেষে আসছে মাসুদ। মাসুদও কিন্তু খুব ভালো করে অ্যাটেম্প করে ফুটিয়েছে। তো মাসুদের পর আসছে রনি, দেখি রনির কী অবস্থা। তো সবাই কিন্তু আমরা কয়েকটা করে ফোটাচ্ছিলাম, আমরা 5-6টা করে এক একজন করে ফোটাচ্ছিলাম। রনিও ভালোভাবে ফুটিয়েছে। তো তারপর আমার পালা, আর ছোটো ভাই রয়েছে 2জন, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা ফোটাও, তোরা কিন্তু আমাকে আগে চান্স দিল। তো এটা আমার কাছে একটু কমফোর্টেবল মনে হচ্ছিল না, সেই জন্য আমি
তো ভালো করে দেখছিলাম যে আসলে কোনো প্রবলেম আছে কিনা এটাতে। তারপর ভালো করে দেখে মারলাম, দেখা যাক কি হয়। ফুটে যাচ্ছিল। তো ক্যামেরা ধরেছিল মাসুদ, এই জন্য দেখতে পাচ্ছেন যে মানে ক্যামেরার নিচে চলে আসছে, উপরে মাথা দেখা যাচ্ছে না। তো তারপর পারভেজ চলে আসছে শ্যুট করার জন্য। পারভেজও ফুটিয়ে ফেলেছে, পারভেজেরও অ্যাটেম অনেক ভালো। তারপর হচ্ছে রিফাতের পালা। রিফাতেরও অ্যাটেম অনেক ভালো। তো তারপর একে একে এভাবেই সবাই ফুটালাম, ফুটিয়ে তারপর এখানে পেমেন্ট করে আমরা এখান থেকে বের হয়ে যাই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সৌরজগতের সামনে। এটা হচ্ছে স্বপ্নপুরীর সবচেয়ে বাজে অভিজ্ঞতার একটা জায়গা। তো এখানে কিন্তু টিকিট হচ্ছে 50 টাকা করে। সৌরজগৎ হচ্ছে, ভিতরে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারবেন। উপরে মানে গোটাটাই হচ্ছে একটা সৌরজগতের মতো একটা এরিয়া তৈরি করা হয়েছে ভিতরে, বিশাল গোলকের মতো দেখতে পাচ্ছেন। টিকিট বিক্রি হচ্ছে না, এখানে বসে আছে। তারপরে 50 টাকার কমে টিকিট দিবে না, তো টিকিট কাটতে হবে 50 টাকা করে। তো আমরা আমাদের সবার জন্য টিকিট কেটে নিলাম 50 টাকা করে দিই। কিন্তু ভিতরে গিয়ে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। এটার আমি পূর্বেও দেখেছি সৌরজগৎ ভিন্ন জগতে। ওখানে সৌরজগৎ যথেষ্ট ভালো ছিল এবং দেখতে অনেকটা ক্লিয়ার ছিল, অনেক ভালো লেগেছিল, ফিলিংসটা একটু ভালো ছিল, অন্যরকম ছিল। কিন্তু এখানের সৌরজগতে আমি এই প্রথমবার ঢুকেছি, ফিলিংস একেবারেই বাজে এবং অভিজ্ঞতা খুবই বাজে হয়েছে। ভিতরের পরিবেশ এবং এটার যে ক্লিয়ারনেস সেটা খুবই খারাপ। তো এটা সব মিলিয়ে সৌরজগতের যে এক্সপিরিয়েন্স সেটা খুবই বাজে লেগেছে আমার কাছে। তো আপনারা যদি কেউ সৌরজগতে ঢুকতে চান অবশ্যই একটু বুঝে শুনে ঢুকবেন, আপনারা এখান থেকে হয়তো ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো সৌরজগৎ থেকে বের হয়ে চলুন আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাই। দেখতে পাচ্ছেন স্বপ্নপুরী কিন্তু অনেকটা ফাঁকা, কারণ হচ্ছে এটা একটু গরম পড়ে গেছে। আর আজকের আবহাওয়াটা গরম হলেও সকালে একটু বৃষ্টি পড়েছে, এই জন্য আবহাওয়াটা অনেক সুন্দর, শীতের দিনে একটা ফিল আমরা পাচ্ছিলাম। তো গরমের মধ্যেও শীতের একটা ফিল, প্লাস হচ্ছে স্বপ্নপুরী হচ্ছে ফাঁকা, খুব একটা মানুষের ভিড় নেই। ঈদের সময় বা অন্য কোনো ওকেশনে আসলে আপনারা দেখবেন অনেক মানুষের ভিড় থাকে, পাড়া ফেরানোর জায়গা থাকে না। তো আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে গোটা স্বপ্নপুরীটা ঘুরতে পেরেছি।
তো এখন অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমাদের এখন খাওয়ার পালা। তো আমরা কিন্তু খাবারের জন্য একটা জায়গা খুঁজতেছিলাম, অনেকক্ষণ জায়গায় খোঁজার পর একটি জায়গা পেয়েছি। তো গাড়ির পিছনে আমাদের সবকিছু খাবার রাখা ছিল, তো সবাই মিলে খাবারগুলো নামিয়েছি। তো একটা জায়গায় আমরা খাবারটি রেখেছি, সেই জায়গাটাকে নির্ধারণ করেছি খাওয়ার জন্য, এবং আমরা সব কিছু নামিয়ে সেখানে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো সালাদগুলো কাটাকাটি করা হচ্ছে। তো পাশে দেখলাম একজন মহিলা একটা বালতি দিয়ে পানি এনে রেখে গিয়েছে। তো আমরা কিন্তু তাদেরকে বলিনি, কিন্তু তারা হয়তো আশেপাশেরই বাসিন্দা, এখানেই হয়তো থাকে। তো পানি এনে দিয়ে গেছে আমাদের, যাতে মানে খাবারের সময় যে পানি লাগবে সেই জন্য অবশ্য দিয়ে গেছে। আমরা অবশ্য পানি বোতলে করে নিয়ে আসছি 5 লিটার। তো তারপরে ওনারা দিয়ে গেছে। তো আমরা খাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছি। এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের খাবারে কত টাকা খরচ হয়েছে। এখানে আমাদের যে খাবারগুলো তৈরি করা হয়েছে, তৈরি করতে মুরগি, তারপর পোলার চাল, ডিম এবং কাঁচা বাজার সহ অন্যান্য যে সকল বাজারগুলো লেগেছে সব কিছু মিলে আমাদের 14 থেকে 1500 টাকার মতো খরচ হয়েছে। তো ভিডিওর পরবর্তী অংশে আমরা সকল হিসাব আপনাদেরকে জানিয়ে দিব। তো আমাদের সাথে ড্রাইভার আজাদ ভাই কিন্তু বসেছে, পাশাপাশি যারা আমাদেরকে পানি দিয়ে গেছে তাদেরকেও বললাম যে আন্টি আসেন আমাদের সাথে খাওয়া দাওয়া করেন। তিনারা বললেন না আপনারা খান, সমস্যা নেই। তো যাক, আমরা খাওয়া দাওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। নিজ দায়িত্বে মাসুদ কিন্তু পরিবেশন করছে। মাসুদ কিন্তু খুবই দায়িত্বশীল ছেলে এবং খুবই অ্যাক্টিভ। তো দেখতে পাচ্ছেন ডাল আনা হয়েছে, ডালটা কিন্তু আমরা রান্না করি, ডালটা কিন্তু কিনে আনা হয়েছে হোটেল থেকে। তো সব মিলিয়ে খাবারগুলো হয়েছিল অসাধারণ, সবাই তৃপ্তি করে খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষে কিছু খাবার অবশিষ্ট ছিল, আন্টিদেরকে বললাম আপনারা কি খাবারগুলো নেবেন কিনা। তারা নিতে রাজি হলে তাদেরকে খাবারগুলো দিয়ে দেওয়া হয়। পাশাপাশি তারা যেহেতু পানি এনে দিয়েছিল তাই জন্য তাদেরকে কিছু টাকাও দেওয়া হয়। তারপর অনেক কিছু পড়েছিল, সেগুলো কুকুর চেটে পুটে খেয়ে নেয়। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো চলুন আরও কিছু জায়গা ঘুরে দেখি। তো মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে থাকুন, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ট্যুরের খরচ কত। আমরা একটা গাড়ি নিয়েছিলাম 3600 টাকা দিয়ে, এসি একটি মাইক্রো। তো আপনারা যদি চান নর্মাল যদি মাইক্রো নেন এসি ছাড়া, আপনারা 25 থেকে 2600 টাকার মধ্যে কিন্তু একটি মাইক্রো নিতে পারবেন। আমাদের মুরগির রোস্ট, পোলাও এবং ডিম এবং অন্যান্য সব কিছু খাবার বাবদ আমাদের খরচ হয়েছে 1400 টাকা, এবং স্বপ্নপুরীর ভিতরে 3টি রাইডে আমাদের খরচ হয়েছে 850 টাকা। লটারি করেছি, সেখানে খরচ হয়েছে 200 টাকা। গেটে আমাদের খরচ হয়েছে 850 টাকা। আসা এবং যাওয়ার সময় মোহনপুর ব্রিজে আমাদেরকে দিতে হয়েছে 40 টাকা করে 80 টাকা, এবং অন্যান্য খরচ ধরে নিয়েছি 300 টাকা। মোট আমাদের 7280 টাকা খরচ হয়েছে। তো যেহেতু আমরা 8 জন গিয়েছিলাম ট্যুরে, সেক্ষেত্রে যদি আমরা এটাকে 8 ভাগ করি আমাদের খরচ পড়তেছে 910 টাকা করে। আপনারা কিন্তু চাইলে এই খরচে একটি মানসম্মত ট্যুর দিতে পারেন।
তো আমরা এখন ঝুলন্ত হেলিকপ্টার উঠবো, ঝুলন্ত হেলিকপ্টারের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে টিকিট দাম করলাম, এক একটা টিকিট 50 টাকা করে। তো এই ঝুলন্ত হেলিকপ্টার হচ্ছে নদীর উপর দিয়ে মাথা থেকে ও মাথায় যাবে। তো এখানে মাসুদ, মিতু আপু ও মনা উঠতে রাজি হয়নি, তো আমরা বাকিরা ওঠার জন্য টিকিট নিয়ে নিলাম এবং আমরা সেই ঝুলন্ত হেলিকপ্টারে উঠে পড়লাম। তো মনে হচ্ছিল এটা খুবই আনন্দদায়ক হবে। তো এখানে উঠে খুবই উৎফুল্লিত আমরা। তো কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার চলতে শুরু করলো। তো চলা শুরু করার সাথে সাথে আমরা কিন্তু উৎফুল্লিত হয়ে গেলাম, আসলে অনেক ভালো লাগছিল। উপর থেকে নিচের যে দৃশ্যগুলো সেগুলো দেখতে অসাধারণ লাগছিল। তো খুবই এনজয় করলাম এই ঝুলন্ত হেলিকপ্টার। তো এটা সত্যিই খুবই আনন্দদায়ক ছিল। তো এটা থেকে নেমে আমরা এখন যাচ্ছি রংধনুর দিকে। রংধনুর ভিতরে নাকি অনেক কিছু রয়েছে দেখার মতো, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই নাকি রয়েছে। তো রংধনুর এখানে গিয়ে আমরা দেখলাম যে এটার টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। তো আমরা আমাদের যে কয়েকজন রয়েছি সবার জন্য টিকিট নিলাম, কিন্তু কিছু ডিসকাউন্ট যখন বললাম দিতে তখন এখান থেকে কিছু ডিসকাউন্ট পেলাম, যদিও স্বপ্নপুরে অন্য কোনো জায়গায় কোনো ডিসকাউন্ট দেয় না। তো এখানে কিছু টাকা ডিসকাউন্ট পেলাম। তো সবাই আমরা এখানে ঢুকলাম। ভিতরের দৃশ্যগুলো অবশ্যই অনেক সুন্দর ছিল, মনোমুগ্ধকরই ছিল এবং খুবই ভালো লেগেছে। ভিতরে অনেক ছবি তোলা হয়েছে এবং ভিতরে অনেক কিছু রয়েছে দেখার মতো এবং বোঝার মতো, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু রয়েছে। তো চলুন আপনাদেরকে ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করি। তো এখানে নান্দনিক অনেক কিছুই দেখতে পেলাম। এখানে সময় নিয়ে ঢোকা উচিত ছিল, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা সব কিছু ভালোভাবে দেখতে পারিনি। কিন্তু এই রংধনুর ভিতরে দেখার অনেক কিছু রয়েছে, বোঝার অনেক কিছু রয়েছে। আপনারা যদি কেউ যান অবশ্যই রংধনুতে যাবেন এবং সেখানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা একটু প্রত্যক্ষ করবেন। আশা করি এখান থেকে কোনো কিছু শিক্ষণীয় পেতে পারেন। এখানে 3টা রুম রয়েছে, 3টা রুমের মধ্যেই কিন্তু ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে রয়েছে, নান্দনিকতা সম্পর্কে রয়েছে। তো মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীনতা সব কিছু সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, বসে আছে অনেকেই, দেখতে পাচ্ছেন অবস্থা। তো স্বপ্নপুরী ঘোরাঘুরি এখানেই শেষ। তো এখন স্বপ্নপুরী থেকে বিদায় নেওয়ার পালা। আমরা স্বপ্নপুরী থেকে বের হয়ে চলে আসি এবং আমাদের গাড়ির মধ্যে আমরা একটা লটারির আয়োজন করি। সেখানে সবার নাম দিয়ে আমরা একটা লটারি করি। সেখানে আমাদের গাড়ির ড্রাইভার সহ মোট লোক ছিল আমাদের 9 জন। 9 জনের মধ্যে আমরা 2টি পুরস্কারের ব্যবস্থা করি, একটা হচ্ছে প্রথম পুরস্কার, একটা দ্বিতীয় পুরস্কার এবং সবার জন্য ছিল সান্ত্বনা পুরস্কার। তো কাকতালীয়ভাবেই যখন লটারিগুলো ড্র করি আমরা, আমাদের মিতু আপু পায় সেকেন্ড পুরস্কার এবং আমাদের যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার আজাদ ভাই, তিনি পান প্রথম পুরস্কার। তো এটা আমাদের জন্য, সবার জন্য অবাক করা একটা বিষয় ছিল যে আসলে আমাদের টিমে যারা ছিল তারা কেউ পেলাম না প্রথম পুরস্কারটা, সেটা পেল গাড়ির ড্রাইভার আজাদ ভাই। তো আজাদ ভাইও কিন্তু অনেক খুশি হয়েছে আমাদের সাথে এই সময়টা দিয়ে এবং উনি অনেক ফ্রেন্ডলি, আমাদের সাথে খুবই মিশে গিয়েছিল। তো তিনারও জীবনে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই পুরস্কারটি পেয়ে।
তারপর স্বপ্নপুরী থেকে ফেরার পথে আমরা মোহনপুর রাবার ড্যামটা ঘুরে দেখি একটু, এখানে বিকেলবেলার সময়টা ওইখানে দিই আমরা, ওইখানে আধা ঘন্টার মতো সময় দিয়েছি। তারপর আমরা চলে আসি এবং আজাদ ভাই প্রথম পুরস্কার পাওয়াতে আজাদ ভাই কিন্তু আমাদেরকে ট্রিট দিয়েছিল, তো সেখানে আমরা পুরস্কারগুলো হাতে তুলে দিয়েছি এবং তো দ্বিতীয় পুরস্কার মিতে অপুর হাতে এবং প্রথম পুরস্কার আজাদ ভাইয়ের হাতে আমরা তুলে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমাদের ট্যুরটা সম্পন্ন হয়েছে। তো সব মিলে এটা একটা অন্যরকম ট্যুর ছিল।